গতকাল আমার ছোটবেলার বন্ধু ভ্যাবলা এসেছিল আমার বাড়িতে। এদিকে ভোটের দামামা বেজে গেছে, 26-এ বিধানসভা নির্বাচনের। স্বভাবতই সেই প্রসঙ্গেই আলোচনা শুরু হলো। ভ্যাবলা আমাকে বোঝালো কেন ও এই বিধানসভা ভোটে বিজেপিকে ভোট দেবে না। সেটাও যুক্তিসহ আমাকে বোঝানোর চেষ্টা করলো। এবারে প্রতিপক্ষ দুটি দল, একদিকে ক্ষমতাসীন দুর্নীতিগ্রস্ত তৃণমূল, অন্যদিকে সাম্প্রদায়িক হিন্দু মৌলবাদী ভারতীয় জনতা পার্টি। বামপন্থী এবং কংগ্রেস এই লড়াইয়ে অপ্রাসঙ্গিক। হুমায়ুন কবিরের দল এবং নওশাদ সিদ্দিকের দল ভোট কাটার দল হিসেবে মাঠে থাকবে। ভ্যাবলার মতে এবারও বিজেপির পশ্চিমবঙ্গ জয় অধরা থাকবে। বিজেপি এবার পশ্চিমবাংলায় ক্ষমতা দখলের জন্য বেপরোয়া, কেননা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী সমস্ত রাজ্য যেমন আসাম, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা সমস্ত বিজেপির দখলে। বিজেপির এখন একমাত্র পাখির চোখ পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে সাধারণ ভোটাররা কেন বিজেপিকে ভোট দেবে না, সেই বিষয়ে ভ্যাবলার বিশ্লেষণ শোনা যাক। 2014 সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর উল্লেখযোগ্য কি কি কাজ করেছে তার একটা সংক্ষিপ্ত তালিকা ভ্যাবলা দিল, এবং দেখা যাক তাতে আম জনতা কতটা লাভবান হয়েছে। প্রথম, মোদী সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য কর্মকাণ্ড হলো 2016 সালে নোটবন্দি। ভারতবাসীকে আতঙ্কিত হয়ে লাইনে দাঁড়াতে হয়েছিল। বলেছিল কালো টাকা নির্মূল হবে, ইসলামিক জঙ্গিদের বারবারন্ত কমবে। বাস্তবে এ দুটির কোনোটাই সাফল্যের মুখ দেখেনি। দ্বিতীয়, 2017 সালে গভীর রাতে জিএসটি চালু করা হলো। এর ফলে বহু ছোট মাঝারি উদ্যোগ এই ব্যবস্থার সাথে মানিয়ে নিতে না পারায় বন্ধ হয়ে গেল, কর্মসংস্থান কমল। তৃতীয়, 2018 সালে গুজরাটের সুপুত্র সর্দার বল্লভভাই প্যাটেলের সুউচ্চ স্ট্যাচু স্থাপন করা হয়েছিল, যা বিশ্বের সবচেয়ে উচ্চতম স্ট্যাচু হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই স্ট্যাচু স্থাপনের মাধ্যমে বিজেপি সরকার প্রমাণ করল নেতাজির থেকে বল্লভভাই বড় দেশপ্রেমী। পশ্চিমবঙ্গবাসীর কাছে এটা অপমান ও বেদনার কারণ। চতুর্থত, 2024 সালে রাম মন্দির স্থাপন করা হলো অযোধ্যাতে, এবং হিন্দুত্বের তাস খেলা শুরু হলো। সাম্প্রদায়িক বীজবাস পেয়ে দেশ ভরে গেল। হিন্দু মুসলমান বিভেদের বীজ বপন করে বিজেপি ক্ষমতায় টিকে থাকার কৌশল আবিষ্কার করলো। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলো। এমন একটা ভাষ্য তৈরি করা হলো যাতে উভয় সম্প্রদায়ের মানুষ ভাবতে শুরু করলো তারা ভারতে বিপন্ন। ধর্মের নেশায় গরিব ও নিম্নবিত্ত মানুষ ভুলে গেল মূল্যবৃদ্ধি, বেকারি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবার মতো জরুরি বিষয়গুলি। পঞ্চমত, 2025 সালে ভোটার লিস্ট সংশোধনীর নামে যেভাবে আম জনতাকে হয়রানি হতে হয়েছে, লাইনে দাঁড়াতে হয়েছে, তাতে স্বভাবতই সমস্ত শ্রেণীর মানুষ বিজেপির প্রতি বিরূপ হয়েছে। ষষ্ঠত, বিজেপি শাসনকালে উল্লেখযোগ্য কোনো বুনিয়াদি শ্রমিক নির্ভর শিল্প গড়ে ওঠেনি। এমপ্লয়মেন্টের সুযোগ বাড়েনি,
বেড়েছে বেকারত্ব। সপ্তমত, বিজেপির শীর্ষ নেতারা ভারতীয় শিষ্টাচারের সীমানা অতিক্রম করে ক্রমাগত সদ্য স্বাধীনতা প্রাপ্ত ভারতের পুনর্গঠনে নিয়োজিত তখনকার কংগ্রেস নেতাদের অপমান করেছে ও কুৎসা রটনা করেছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে পাপ্পু বলেছে, একজন মহিলা মুখ্যমন্ত্রীকে ও দিদি গো বলে হিজড়াদের মতো সম্বোধন করেছে। এবার ভ্যাবলা বলতে থাকলো যে আজ কংগ্রেস প্রায় অবলুপ্তির পথে, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে কংগ্রেসের কিছু কর্মকাণ্ড আজও শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত। কংগ্রেসের শাসনকালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি সিদ্ধান্তে দেশের লক্ষ লক্ষ শিক্ষিত যুবক যুবতী সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পেয়েছিল। সেটা হলো ব্যাংক ও বীমা ব্যবস্থা জাতীয়করণ। এই সিদ্ধান্তের সুফলে আজও আমার মতো হাজার হাজার মানুষ উপকৃত হয়ে বেঁচে আছে। ভারতে এই ব্যবস্থার ফলে প্রত্যন্ত গ্রামে ব্যাংকিং ব্যবস্থা পৌঁছে গেল। গ্রামের গরিব কৃষক, বর্গাদার, কারিগররা ব্যাংক লোনের সুবিধা পেতে শুরু করল। স্বাধীন ভারতে ব্যাংক জাতীয়করণ সবচেয়ে বড় উল্লেখযোগ্য সুদূর প্রসারী অর্থনৈতিক সিদ্ধান্ত। ইন্দিরা গান্ধীর শাসনকালে কৃষিতে যে সবুজ বিপ্লব হয়েছিল, তার ফলে খাদ্য উৎপাদনে ভারত স্বনির্ভর হয়েছিল। আমেরিকার পাঠানো গবাদি পশুর খাদ্য মাইলো খাবার দুঃস্বপ্ন দূর হয়েছিল। এরপর 1991 সালে ভারতে অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে ভারতের অর্থনীতি শৃঙ্খল মুক্ত হয়ে আকাশে উঠতে শুরু করলো। শিল্পপতিরা সরকারি লাইসেন্স প্রথার বজ্র আটুনি থেকে মুক্তি পেয়ে নতুন উদ্যোগে শিল্পে বিনিয়োগ শুরু করলো। দেশ স্বাধীন হওয়ার পর কংগ্রেস সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে আধুনিকরণের জোয়ার এসেছিল। আমরা দেখতে পাই এই সময় আইআইটিস, আইআইএসআই ব্যাঙ্গালোর, আইএসআই কলকাতা, আইআইএম এর মতন উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান করা শুরু হয়েছিল। এছাড়া আন্তর্জাতিক মানের ইসরো ও ডিআরডিওর মতন গবেষণামূলক প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছিল। বিজেপি গত 12 বৎসরের শাসনকালে এই রকম ইতিবাচক ঘটনার কথা আপনি জানেন কি? বিজেপির শাসনকালে একটি মাত্রই মন্ত্র, তা হলো হিন্দু তাস খেলা। বিজেপির শাসনকালে ভারতে হিন্দু জামাত গোষ্ঠীর উত্থান দেখা যাচ্ছে। যেমন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে মুসলিম জামাত রয়েছে, সেরকম ভারতে বিজেপি এবং তার শাখা সংগঠন বজরংবলী ও বিশ্ব হিন্দু পরিষদ জামাত গোষ্ঠী হিসেবে উঠে এসেছে। এদের সকলের মাথার উপর রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যা ভ্যাবলার মতে জার্মানির হিটলারের নাৎসি বাহিনীর সমার্থক। এরা ভারতে ধর্মীয় বিভাজন, অসহিষ্ণুতার পরিবেশ তৈরি করছে। নাৎসিরা যেমন ইহুদি ঘৃণা ছড়ানো শুরু করেছিল প্রথমে, এই হিন্দু মৌলবাদীরা একই রকম ভাবে মুসলিম ঘৃণা প্রচার শুরু করেছে। ভ্যাবলা আরো বলল যে উত্তর ভারতে অন্য রাজ্যের হিন্দুত্বের মডেল পশ্চিমবঙ্গে ম্যাচ করবে না। এখানে জয় শ্রীরাম ধ্বনি থেকে হরে কৃষ্ণ হরে রাম বা জয় শ্রীরাম কৃষ্ণ বা যত মত তত পথ ধ্বনি বাঙালিকে বেশি টানে। কেননা পশ্চিমবঙ্গ চৈতন্য, রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবি ঠাকুরের মাটি।
এখানে বেশিরভাগ হিন্দু, উদার, সংস্কার মুক্ত, পরধর্ম সহিষ্ণু। বিজেপির অন্ধ হিন্দু মৌলবাদের ফর্মুলা এখানে ডিভিডেন্ড দেবে না। পশ্চিমবঙ্গে ভোটে জেতার মতো বিজেপির সর্বজনগ্রাহ্য কোনো জননেতা নেই। শুভেন্দু অধিকারী যত বেশি কথা বলবে, বিজেপির ভোট ব্যাংকের গ্রাফ ততই নিচে নামবে। বিজেপিকে ভোট প্রচারে নির্ভর করতে হয় বহিরাগত সর্বভারতীয় নেতাদের উপর। অপরদিকে রয়েছে আপনার দ্বিতীয় পছন্দ তৃণমূল কংগ্রেস, যে দল দুর্নীতির অপর নাম, কিন্তু তাদের রয়েছে সর্বজনগ্রাহ্য জনপ্রিয় জননেত্রী মমতা ব্যানার্জি। এই দলের পক্ষে রয়েছে অগণিত মহিলা ভোটার এবং তরুণ প্রজন্ম। লক্ষ্মী ভাণ্ডার এবং যুব সাথী প্রকল্পের মতো জনমুখী প্রকল্প তৃণমূলকে মাইলেজ দেবে। একথা অস্বীকার করার উপায় নেই যে আইন শৃঙ্খলা, দুর্নীতি, শিক্ষা ব্যবস্থার অবনমন তৃণমূলের বিরুদ্ধে যাবে। কিন্তু সামগ্রিকভাবে রাজ্যের পরিবহন ব্যবস্থা, রাস্তাঘাট এবং আইন শৃঙ্খলা অন্য রাজ্যের তুলনায় খুব একটা খারাপ নয়, কি বলেন? এবং তৃণমূলের পক্ষে সবচেয়ে বড় মাইলেজ ভোটার লিস্ট সংশোধনী প্রক্রিয়ায় মানুষের হয়রানি। এই প্রক্রিয়াটি বিজেপির নিকট বুমেরাং হয়ে ফিরে এসেছে। এই ক্ষতি সামাল দেওয়া বিজেপি নেতৃত্বের পক্ষে বেশ কঠিন। বিজেপির ঘুষপেট, অনুপ্রবেশকারী মুসলিম স্লোগান হিতে বিপরীত হবে। এই মুহূর্তে রাজনৈতিক আবহাওয়া যে অবস্থায় আছে, তাতে তৃণমূল কিছুটা হলেও এগিয়ে আছে। ভ্যাবলার মতে এই মুহূর্তে তৃণমূলের কোনো বিকল্প নেই। ভ্যাবলার প্রতিবেদনের শেষে আমার একটা আশঙ্কার কথা বলতে চাই। তা হলো, কোনো কারণে যদি তৃণমূল ক্ষমতায় না আসে, তাহলে তৃণমূলের ছোট, বড়, মাঝারি সমস্ত নেতার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে। তৃণমূলের নেতারা গণপিটুনির শিকার হবে। অপরদিকে একটানা 34 বছর ক্ষমতায় থাকার পরে যখন বামপন্থীরা ক্ষমতা থেকে সরে গেল, তখন কিন্তু বামপন্থী নেতারা গণ আক্রোশের মুখে পড়েনি। কিন্তু তৃণমূল কেন পড়বে? তার কারণ তৃণমূলের সমস্ত স্তরে তোলাবাজি এবং ঘুষের যে প্রকোপ, তাতে যে যেখানে থাকবে সেখানেই সে মার খাবে। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চটপট সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন এবং অল নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন, যাতে আমার কোনো ভিডিও এলে আপনাদের কাছে সে খবরটা সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আনন্দই হলো প্রকৃত ঈশ্বর এবং প্রকৃত আল্লাহ।